আজ আমরা ক্লাস 11-এর এক খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আমি যদি বলি যে তোমরা ছোটোবেলার থেকেই এই টপিক নিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলছো বা ব্যবহার করে আসছো, এটা বললে তোমাদের এটা হয়তো বা বিশ্বাস হবে না। কিন্তু আমি যদি তোমাদের কিছু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা তোমরা খুব তাড়াতাড়ি এটার সঙ্গে রিলেট করতে পারবে। আমরা ছোটোবেলার থেকেই যখন সাপোজ আমরা যেখানে খাই ওটাকে আমরা ডাইনিং সেট হিসেবে, যেখানে বসে খাই ওটাকে ডাইনিং সেট হিসেবে ধরে নিই। এরপর সাপোজ আমরা টি খাওয়ার জন্য আমরা টি সেট বলে নিই। এরপর তোমরা যেহেতু এখন ক্লাস 10 পাস করে ক্লাস 11 উঠবে, তো 11 উঠলে এবার বাবাকে বা মাকে বলবে, মায়ের কাছে রিকোয়েস্ট করবে, বাবা বাবা আমার তো এখন বড় ক্লাসে উঠে গেছি, এখন আমার একটা কম্পিউটার সেটের দরকার। এবার কম্পিউটার সেট বললে এখানে তো শুধু কম্পিউটারের মনিটরকে বোঝাচ্ছে না। তো কম্পিউটার সেটের মধ্যে আছে কি, আমার মনিটর আছে, ইউপিএস আছে, সিপিইউ আছে, এরপরে মাউস আছে, কিবোর্ড আছে, মাউস প্যাড আছে। তো সবগুলি মিলে আমার এখন এটা কম্পিউটার সেট। এবার কম্পিউটার সেট যে আমি শুধু কথাটা ইউজ করলাম কম্পিউটার সেট, এবার এই ওয়ার্ডটা দিয়ে আমার এই সবগুলি মানে কম্পিউটার রিলেটেড যতগুলি আছে সবগুলো বুঝিয়ে নিচ্ছে। তো আমরা যদি এখন বলি সেট, তো সেট বলতে আমরা বুঝাই কি একটা কালেকশন অফ ডাটা। তো কালেকশন অফ ডাটা কখন আমরা সেট বলবো, যখন ও ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করবে তোমার অয়েল ডিফাইন্ড যদি হয় তাহলে ও একটা আমরা বলতে পারবো যে এটা একটা সেট। এবার সেট অয়েল ডিফাইন্ড কথাটার অর্থ কী? ধরো তোমরা তো এখন ক্লাস 11-এ উঠবে বা উঠে গেছো। তো ক্লাস 11-এ উঠলে তোমাদের সাপোজ ক্লাস 11 সেকশন এ। এবার আমি বললাম কি, তোমার ক্লাস 11-এর সেকশনে এর যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোর নাম লেখো। তো তোমরা এখানে ইজিলি সব স্টুডেন্টের নাম লিখতে পারবে। এবার এখানে তো আমার কথা হচ্ছে আমি ক্লাস 11 সেকশনে বললাম, তো এখানে তো ক্লাস 9 বা 10-এর কোনো স্টুডেন্টের নাম আসবে না। কিন্তু আমি যদি বলি যে তোমাদের ক্লাস 11, তো ক্লাস 11-এর যতগুলি সুন্দর স্টুডেন্ট আছে সবগুলি স্টুডেন্টের নাম লেখো। এবার তোমরা ভাববে সুন্দর আমার থেকে বেশি সুন্দর নাকি আমার থেকে কম সুন্দর, একটা রেফারেন্স দরকার হবে। বা তোমরা সুন্দরের তো কোনো প্যারামিটার নেই যেটা দিয়ে আমি মাপতে পারবো যে কত বেশি সুন্দর। তো যেহেতু সুন্দরের কোনো মিটার নেই, সুন্দর মাপার জন্য মিটার নেই, বা এটা যে আমি কনফিউশন আছে, আমাদের কনফিউশন কে কার থেকে বেশি সুন্দর বা কতটুকু বেশি সুন্দর, এই যে কনফিউশনটা, তো কনফিউশন থাকলে এটা আমি বলতে পারবো যে এটা আমার অয়েল ডিফাইন্ড না। এবার তার মানে কি, আমি অয়েল ডিফাইন্ড দিয়ে বোঝাচ্ছে কি আমার মধ্যে একটা যে স্টেটমেন্ট দেব, তো স্টেটমেন্টটা মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এবার যদি কোনো কনফিউশন না থাকে তাহলে এটা সেট, আর যদি কনফিউশন থাকে তাহলে এটা সেট না। এবার অয়েল ডিফাইন্ড যাওয়ার পর আরেকটা সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমার ও ডিফারেন্ট হতে হবে, যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলি ডিফারেন্ট হতে হবে। এবার ডিফারেন্ট দিয়ে বোঝাচ্ছে, ধরো তোমাদের ক্লাসে স্টুডেন্ট আছে, একজনের নাম হচ্ছে রাম, আরেকজন হচ্ছে সাপোজ জয়, এরপরে আছে সাপোজ এখানে স্নেহা, এরপরে তনুশ্রী, এমন করে অনেকগুলি নাম আছে। এবার আমি যদি এখানে যে রাম নামটা আছে, যদি রাম নামটা যদি আমি 2বার লিখি, বা এখান থেকে সাপোজ তনুশ্রী কথাটা 2বার লিখি, এখানে রাম যে কথাটা ইউজ করলাম, এ রাম বা নামটা ইউজ করলাম, এ রাম দিয়ে আমি কি স্পেসিফিকভাবে কাউকে বোঝাতে পারছি যে এখানে একটা রাম আছে, এখানে একটা রাম আছে, কোন রামের কথা বলেছে? সাপোজ এখানে তো টাইটেল দেয়নি, তো রাম যেহেতু টাইটেল দেয়নি, আমি তো এখানে আমি ডিফারেন্টভাবে বলতে পারছি না। তো সেটের মধ্যে যখন আমরা সেট লিখব, যদি দুটো নাম বা দুটো অবজেক্টের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে তাহলে আমরা ওটা একবারে লিখব। তো যদি এটা আমি একটা কালেকশন হিসেবে নিই তাহলে আমি রাম নামটা একবারে লিখব।
সাপোজ আমি এভাবে সেটকে রিপ্রেজেন্ট করার জন্য এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। আর এর ভিতরে যতগুলি এলিমেন্ট, যে এলিমেন্ট যদি আমি এখানে এ বি সি ডি এগুলি এক একটা এলিমেন্ট। আর এই যে সেট, এই সেটটার নাম দিয়ে দে সাপোজ ক্যাপিটাল এ। সেটের নাম সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, ক্যাপিটাল অ্যালফাবেটে লিখব। আর এলিমেন্টগুলি আমি সবসময় ছোটো অ্যালফাবেটে লিখব। এবার এখানে যদি আমি যদি আরেকবারও দিয়ে দিই বা আরও দুইবার দিয়ে দিলাম, তো দুইবার দেওয়ার পর এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা এভাবে বোঝাচ্ছে এ বি সি ডি। এখানে তিনবার লেখার সত্ত্বেও আমরা এটাকে একবারে ধরব, বুঝেছ? তো এটা হচ্ছে তার মানে কি আমার যতগুলি আমার নাম আছে বা যতগুলো আমার এলিমেন্ট আছে সবগুলি একবারে থাকতে হবে সেটের মধ্যে। এটা হচ্ছে ডিফারেন্ট। এবার ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্যে দিচ্ছি ম্যাঙ্গো, এরপরে আপেল, এরপরে দিলাম সাপোজ অরেঞ্জ। এই যে এখানে আমি তিনটা অবজেক্টকে বোঝাচ্ছি বা তিনটা ফলের নাম বোঝাচ্ছি, এই ফলের নামগুলির মধ্যে আমি যদি এভাবে আবার লিখি আপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, বা আমি তোমাদের যদি আরও ইজিলি বোঝানোর চেষ্টা করি, ধরো তোমাদের একটা ঝুড়ি ছিল, তো ঝুড়ির মধ্যে ম্যাঙ্গো আছে, আপেল আছে আর অরেঞ্জ আছে। তো হঠাৎ করে হাত লেগে কি হয়েছে, তোমার ম্যাঙ্গো, আপেল আর তোমার যে অরেঞ্জটা ছিল এগুলো সবগুলো পড়ে গেছে। তো সবগুলো পড়ার পর তোমার এই ঝুড়িটা খালি হয়ে গেছে এখন। এবার ঝুড়িটার মধ্যে তোমরা যখন আবার তুলবে ম্যাঙ্গো, আপেল আর অরেঞ্জগুলি, হয়তো বা এমনও তো হতে পারে আপেলটা তুমি আগে তুলে নিয়েছো, এরপরে ম্যাঙ্গোটা নিলে, এরপরে অরেঞ্জটা নিলে, বা এমনও তো হতে পারে যে তুমি অরেঞ্জটা আগে নিলে, এরপর ম্যাঙ্গোটা নিলে, এরপর আপেলটা নিলে। তো যে এখানে তো আমার তিনটা অবজেক্ট আছে, কিন্তু ঝুড়িতে আবার নেওয়ার পর আমার এখানে তিনটা অবজেক্টই রয়েছে। তো তার মানে বুঝতে পারি কি, এখানে যে আমি যদি এগুলি একটা সেটের এলিমেন্ট ধরে নিই, তো এলিমেন্টগুলি যদি আমি আগে পরে বা সামনে পিছনেও লিখি, তো এটাতে আমার সেটের এলিমেন্ট যদি সেম থাকে তাহলে আমি সেটটাকে সেমই বোঝাই। তো তার মানে এখানে দেখো আমরা বুঝতে পারছি কি, এখানে সেটের যে এলিমেন্টগুলি আছে এগুলি ইনডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়। অফ অর্ডার, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়। তাহলে কোনো একটা কালেকশন যদি ফার্স্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন আমরা এটাকে সেট বলতে পারি। বা সেটের মধ্যে কি হয়, অবজেক্টগুলি ডিফারেন্ট হয়, এরপরে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়। তো এইভাবে যদি সবগুলি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা এটাকে একটা সেট বলতে পারি। এবার কোনো একটা সেট ধরে নিই বি একটা সেট আছে যেটার মধ্যে এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5। এবার এখানে যদি আমি বলি 6 এই সেটের এলিমেন্ট কিনা, তো তোমরা বলবে না। বা আমি যদি বলি এই সেটের যতগুলি এলিমেন্ট আছে সাপোজ 1 বি এর একটা পার্ট, তো বি এর একটা পার্ট যেহেতু, তো তাহলে আমি বলতে পারি কি এই 1 এলিমেন্টটা আমার বিকে বিলং করছে। তার মানে কি আমি এইভাবে লিখতে পারি 1 বিলংস টু বি। এবার এই যে বিলংস টু কথাটা, এটা সেটের মধ্যে বিলংস টু না লিখে একটা সিম্বলের মাধ্যমে লেখা হয়, যেমন 1 বিলংস টু বি। তার মানে কি আমি বুঝতে পারছি কি এই 1 এলিমেন্টটা বিকে বিলং করছে।
এবার যদি আমি দেখছি কি এখানে 6 নেই, এবার যদি আমি বলে দিই 6 বিলংস টু বি, তো এটা তো আমার সত্য হবে না কথাটা। এবার সত্য যেহেতু হবে না, তার মানে কি এটাকে আমি অন্যভাবে সিম্বল দিয়ে লিখতে হবে। তো সিম্বলটা হচ্ছে 6 ডাজ নট বিলংস টু বি। তো তাহলে এবার লিখব 6 ডাজ নট বিলংস টু বি। এবার এখানে যে সিম্বলগুলি দেখছি, তো সেটের মধ্যে এভাবে অনেকগুলো সিম্বল আছে। তো আমি কি করছি, 1 বাই 1 সিম্বলগুলি লিখে দিচ্ছি। তো তোমরা এগুলি এখন দেখে রাখো, দেখলে মনে হবে অনেকগুলো, কিন্তু যখন এগুলি তোমরা ব্যবহার করতে থাকবে এগুলি তোমাদের ইজিলি মনে পড়ে যাবে। এবার ফার্স্ট সিম্বলটা হচ্ছে আমার এভাবে, এখন যে ইউজ করলাম বিলংস টু। এবার এমন একটা আছে ডাজ নট বিলংস টু। এবার এভাবে আমরা আগে ইউজ করেছি, এটা ইমপ্লাইজ দ্যাট। আমরা এমন আগে ইকুয়েশন লেখার মধ্যে এভাবে এক্স স্কোয়ার প্লাস 9 বা -9 ইকুয়ালস টু 0 লিখতাম। তখন এবার অর লেখার জায়গায়, অর যে ওয়ার্ডটা অর লেখার জায়গায় আমরা কী করতাম, এভাবে ইমপ্লাইজ দ্যাট ইউজ করতাম। তো ইমপ্লাইজ দ্যাটের এখানে যে মিনিংটা, এই ইমপ্লাইজ দ্যাটের মিনিং আর সেটের ইমপ্লাইজ দ্যাটের মিনিং সম্পূর্ণ আলাদা। এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা এভাবে লিখতাম এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9। তো এখান থেকে আমি পেতাম কি এক্স ইকুয়ালস টু +-3। এবার এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে বোঝায় কি, সাপোজ কোনো একটা সেট আছে, সেট এ, এবার এখান থেকে বি। তো এ সেটের সবগুলো এলিমেন্ট তোমার বি সেটকে বিলং করছে, বি সেটেরও এলিমেন্ট। তো তার মানে কি আমি এ সেট থেকে বি সেটের দিকে যেতে পারবো, কিন্তু বি সেটের মধ্যে এমন একটা এলিমেন্ট থাকতে পারে যেটা আমার এই সেটের এলিমেন্ট না। তার মানে কি আমি লেফট সাইড থেকে রাইট সাইডে, যদি এভাবে থাকে লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে পারবো, কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে পারবো না। কিন্তু এটার মধ্যে কী হয়, আমি উল্টো যদি আবার স্কোয়ার করে দিই, এখানে স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 9 আসবে। আবার এখান থেকে 9টা যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা আবার এই ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে। এখানে এমন করা যায়, কিন্তু সেটের মধ্যে এক সাইড থেকে আরেক সাইডে গেলে ওই সাইড থেকে ব্যাক করা যায় না। এখানে ইমপ্লাইজ দ্যাটের মিনিংটা হচ্ছে এটা। এবার আরেকটা সিম্বল আছে, এমন উল্টো বা ভি এর মতো একটা সিম্বল আছে। তো ভি দিয়ে এটা দিয়ে বোঝাচ্ছে অর, এরপরে উল্টো ভি এর মতো একটা সিম্বল আছে, এটা দিয়ে বোঝায় অ্যান্ড। এরপরে আরেকটা আছে উল্টো এ মতো নিচে এক্স লেখা, তো এটা দিয়ে বোঝায় কি ফর অল ভ্যালু অফ এক্স। তো এটা দিয়ে আমি যদি বুঝাই তোমাদের, ধরো কোনো একটা গ্রাফ দেওয়া আছে এভাবে, তো গ্রাফের আমার বললো যে ওয়াই ইকোয়াস টু 5, এই লাইনটা গ্রাফের মধ্যে দেখাও। তাহলে আমরা কি করব, ওয়াই ইকোয়াস টু 5। তো ওয়াই ইকোয়াস টু 5 যেহেতু আমরা তো এক্সের ভ্যালু যে কোনো কিছু নিতে পারবো, তো 1 2 3 4 5। তো 5 ওয়াই ইকোয়াস টু 5 লাইন তোমরা ক্লাস 9এও পড়েছো, ক্লাস 10এ পড়েছো। এমন একটা ওয়াই এক্সিসের প্যারাল লাইন হয়, এটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু 5 লাইন। তো ওয়াই ইকোয়াস টু 5 যে লাইনটা আছে, এটা আমার এক্সের যে কোনো ভ্যালু, সাপোজ এক্স ইকোয়াস টু 0 যদিও নিই, 0 নিলেও এটা 5 থাকবে, -1 নিলেও থাকবে 5, 1 নিলেও থাকবে। তো এটা হচ্ছে ফর, আমি তার মানে এখানে লিখতে পারি, তার মানে এখানে আমি লিখতে পারি এক্স ইকোয়াস টু ফর অল ভ্যালু এক্স, ফর এভাবে ফর অল এক্স ওয়াই ইকোয়াস টু 5 এভাবে লিখতে পারি। তো এটার মিনিং এভাবে। এবার যদি এখানে ওয়াই বসিয়ে দিই, তো ফর অল ভ্যালুস অফ ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। এবার এমন একটা সিম্বল আছে যেটা আমরা সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলের মধ্যে পেয়েছিলাম। তো এটা দিয়ে বোঝায় ডিফারেন্স।
বা নেগেশন। এবার ডিফারেন্স বা নেগেশনের যদি আমি এক্সাম্পল দিতে চাই, সাপোজ আমি লিখে নিলাম 15 আর 13। তো 15 আর 13-এর মধ্যে ডিফারেন্স যদি বলি, তোমরা ইজিলি বলবে কি 2 এর ডিফারেন্স। এবার 2 এর ডিফারেন্স আমরা কীভাবে পেয়েছি? 15 মাইনাস 13 করে, 15 মাইনাস 13 করে ইকুয়ালস টু 2। এবার যদি আমি এভাবেও লিখে দিই, তো এটার সিম্বলটা হচ্ছে 15 ডিফারেন্স 13, তো এটার থেকে 2 পেয়েছি। এবার যদি 13 ডিফারেন্স 15ও লিখি, তখনও আমার সবসময় এটা পজিটিভ রেজাল্ট দেবে 2। তো আগে থাকুক পরে থাকুক, কিন্তু আমার পজিটিভ ভ্যালু দেবে। এখানে পজিটিভ ভ্যালু দেবে বলতে আমরা বড়টার থেকে ছোটোটা মাইনাস করবো এক কথায়। এবার আরও সিম্পল আছে, এমন দুটো ডট দিয়ে বা আমরা রেশিও যে সিম্বলটা আছে এটা দিয়ে, বা এমন আমরা এভাবে একটা স্ট্রেট লাইন, ওয়ানের মধ্যে একটা স্ট্রেট লাইন দিয়ে সাচ দ্যাট বোঝায়, সাচ দ্যাট। এবার এমন ইউর মতো, আর নিচে ইকুয়াল সাইন বা উল্টো ঘুমো, এটা ইউটা একটু বাঁকানো আর কি। তো এভাবে এটা দিয়ে বোঝায় সাবসেট। আর এভাবে শুধু ইউ দিয়ে বা এভাবে এটা দিয়ে বোঝায় এটা আর এটা। এটা আমি অর সিম্বলের জন্য ইউজ করছি। এটা দিয়ে বোঝায় প্রপার সাবসেট। এবার এই যে সিম্বলগুলো, এগুলোর মিনিং আমি পরে তোমাদের একটু একটু করে বলে দেব। তো এখন জাস্ট তোমরা লিখে রাখো। এবার এমন এমন ইউর মতো দিয়ে কেটে দিলে এটা দিয়ে বোঝায় নট কন্টেন্ট ইন, নট কন্টেন্ট ইন। আশা করি এগুলি তোমাদের লেখা হয়ে গেছে। তো লেখা হয়ে গেলে আমি আবার এগুলি মুছে দিচ্ছি। এবার আমরা ন্যাচারাল নাম্বার, যদি যতগুলি ন্যাচারাল নাম্বার আছে সবগুলি ন্যাচারাল নাম্বারকে যদি একটা সেট হিসেবে ধরে নিই, তাহলে এমন সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। তো সেট অফ ন্যাচারাল নাম্বারটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। তো ক্যাপিটাল এন দিয়ে সেট অফ ন্যাচারাল নাম্বার বোঝায়। তো ন্যাচারাল নাম্বার মধ্যে কী কী আছে আমরা জানি, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এভাবে করে চলতে থাকবে। এবার ন্যাচারাল নাম্বারের মধ্যে যখন আমরা 0 অ্যাড করে দিই, তখন এটা হোল নাম্বার হয়ে যায়। তো ডাব্লিউ দিয়ে বোঝায় সেট অফ হোল নাম্বার, হোল নাম্বার। তো সেট অফ হোল নাম্বার মধ্যে কি আসবে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে, এভাবে করে চলতে থাকবে। এবার আই অর জেড দিয়ে বোঝায় কি, সেট অফ ইন্টিজার নাম্বার। সেট অফ ইন্টিজার নাম্বার। তো সেট অফ ইন্টিজারের মধ্যে ইন্টিজার নাম্বার কি হয়, 0 হয়, +-1 হয়, +-2 হয়, যতগুলি আছে এভাবে। এবার যদি আই প্লাস বা জেড প্লাস ইউজ করে, তো এটা দিয়ে বোঝায় সেট অফ পজিটিভ ইন্টিজার নাম্বার। তো এখানে আসবে কি, 0 কিন্তু পজিটিভও না নেগেটিভও না। তো তাহলে শুধু 1, 2, 3, 4 এভাবে করে চলতে থাকবে। এবার আই মাইনাস দিলে, আই মাইনাস বা জেড মাইনাস দিয়ে যদি লেখা থাকে, তাহলে এটা দিয়ে বোঝায় সেট অফ নেগেটিভ ইন্টিজার নাম্বার। তো এখানে আসবে -1 আসবে, -2 আসবে, -3, এভাবে চলতে থাকবে। এবার এটা গেল আমার ইন্টিজার নাম্বার। এবার কিউ দিয়ে
কিউ দিয়ে বোঝানো হয় সেট অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার, এবার সেট অফ রেশনাল নাম্বার মধ্যে কী কী আসবে? আমরা জানি রেশনাল নাম্বারের ডেফিনেশন থেকে রেশনাল নাম্বার ওইগুলি যেগুলোকেই আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি। তো যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 হয়, তো তাহলে আমরা 0 যদি লিখি তো 0/1 লিখতে পারবো। তো এটা হচ্ছে 0 একটা তাহলে রেশনাল নাম্বার, 1 একটা রেশনাল নাম্বার, হাফ -হাফ একটা রেশনাল নাম্বার, হাফ একটা রেশনাল নাম্বার, 5 একটা রেশনাল নাম্বার। এভাবে যতগুলো নাম্বার আছে সবগুলো আমার এভাবে রেশনাল নাম্বার। এবার প্লাস কিউ প্লাস দেওয়া থাকলে সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার। পজিটিভ রেশনাল নাম্বারের মধ্যে মাইনাসের সাইন আসবে না, হাফ আসবে, 1/3 আসবে, 5/3 আসবে, এভাবে করে চলতে থাকবে। এরপরে কিউ মাইনাস দিয়ে বোঝায় সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার। তো এখানে -হাফ আসলো, সাপোজ -3/2 আসলো, তো এভাবে করে চলতে থাকবে। এবার আমরা ক্লাস 9-এ বা 10-এ আমরা প্রবাবিলিটি পড়ার সময় এভাবে পড়েছিলাম কি, সাপোজ কোনো একটা ঘটনা ঘটার পক্ষে চান্স পি অফ এ ইকুয়ালস টু যদি 12/15 হয়, সাপোজ 12/15 হয়, তাহলে এই ঘটনা না ঘটার পক্ষে চান্স কীভাবে লিখি আমরা? পি অফ এ কমপ্লিমেন্ট, বলতে এটা হচ্ছে না ঘটার পক্ষে চান্স। তো এটা তাহলে কীভাবে বের করতাম আমরা? 1 - 12/15, তো ইকুয়ালস টু আসতো আমার 3/15, বা এখানে আরও একটু কেটে দিলে 1/5 আসে। তো এটা যে এখানে এই যে কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্টগুলি সেটের মধ্যে এখানে তিনটাভাবে দেখানো যায়। তো এমন এর উপর সি দেওয়া থাকলে এটা দিয়েও কমপ্লিমেন্ট, এর উপর বাদ দেওয়া থাকলে এটা দিয়েও কমপ্লিমেন্ট বোঝায়, এর উপর এবার ড্যাশ দেওয়া থাকলে এটা দিয়েও কমপ্লিমেন্ট সেট অফ এ বোঝায়। তো এখানে আমি যদি কোনো একটা, এখানে তো কিউ দিয়ে আমার কি বোঝাচ্ছে? কিউ দিয়ে রেশনাল নাম্বার বোঝাচ্ছে। যদি আমরা জানি কি কোনো একটা যতগুলো আমরা রিয়েল নাম্বার আছে, হয় এটা রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার। তো আমরা আগেই পড়েছি এগুলি, এমন রিয়েল নাম্বার ইকুয়ালস টু হচ্ছে রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার। তো রিয়েল নাম্বার যেহেতু রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের কম্বিনেশন, তাহলে আমরা বলতে পারি কি কোনো একটা নাম্বার যদি রেশনাল নাম্বার না হয় এটা মাস্ট ইরেশনাল হবে। তো কোনো একটা ঘটনা ঘটার পক্ষে চান্স যদি 12/15 হয়, এটা না ঘটার পক্ষে চান্স আমরা 1 মাইনাস করে বের করেছি। তো সেমভাবে তো এখানে আমরা যে কোনো একটা নাম্বার রেশনাল হবে না, তো এটাকে আমরা এভাবে এই সিম্বলের মাধ্যমে লিখতে পারি কিউ ড্যাশ দিয়ে। কিউ কমপ্লিমেন্ট বলতে যদি এটা রেশনাল না হয় তাহলে এটা মাস্ট ইরেশনাল হবে, তাহলে সেট অফ ইরেশনাল নাম্বার। তো সেট অফ ইরেশনাল নাম্বারের মধ্যে কী কী আসে? ইরেশনাল নাম্বার হচ্ছে ওই নাম্বারগুলো যেগুলি আমার নন টার্মেটিং হয় এবং নন রিপিটিং হয়। তো যেমন আমার √2, √3, তো √2 ভ্যালু যখন আমরা লিখি 1.43 এভাবে করে চলতে থাকে, কারণ এটা সেম নাম্বার রিপিট হচ্ছে না, তো রিপিট হচ্ছে না, সেম নাম্বার রিপিট হচ্ছে না এবং শেষ হচ্ছে না। এটা তো শেষ হচ্ছে না দেখে আমরা এটাকে বলি নন টার্মেটিং। আর যেহেতু সেম নাম্বার রিপিট হচ্ছে না, এটা হচ্ছে নন রিপিটিং। তো কোনো একটা নাম্বার যদি আমার নন টার্মেটিং নন রিপিটিং হয় তাহলে এটাকে আমরা ইরেশনাল নাম্বার বলি। তো সেমভাবে পাইয়ের ভ্যালু আমরা এভাবে লিখলে 22/7, কিন্তু এটাকে যখন ডিভাইড করি তো ডিভাইড করলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো কন্টিনিউয়াস চলতে থাকে দেখে যে পয়েন্টের পর 3.14 দিয়ে চলতে থাকে, তো এটা সেম নাম্বার রিপিট করছে না। তো সেম নাম্বার রিপিট করছে না দেখে আমরা এটাকে পাইটাকে আমরা মেনলি ইরেশনাল নাম্বার হিসেবে ধরি।
তো তাহলে এই রেশনাল নাম্বারের মধ্যে কী কী আসবে, √2 আসবে, √3 আসবে, 5 আসবে, √6 আসবে, এভাবে করে চলতে থাকবে। এবার আরেকটা বাকি আছে কি, আর দিয়ে আমার ডিনোট করা হয় সেট অফ রিয়েল নাম্বারকে, রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের মধ্যে কি আমরা জানি কি, রিয়েল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের কম্বিনেশন। তো কম্বিনেশন যদি হয় তাহলে এখানে রিয়েল নাম্বারের মধ্যে কি আসবে, 0 আসবে, পয়েন্ট ডেসিমেল নাম্বারগুলো আসবে, এরপরে আমার -½ আসবে, এরপর √2 আসবে, এভাবে করে চলতে থাকবে। তো সবগুলি নাম্বার মিলে আমার কি হচ্ছে, তাহলে আমার এটা রিয়েল নাম্বার হচ্ছে সবচেয়ে বড় এখানে যতটুক জানি, কারণ রিয়েল নাম্বারের মধ্যে সবগুলি নাম্বার আছে, ন্যাচারাল নাম্বারও আছে, হোল নাম্বারও আছে, ইন্টিজার নাম্বার আছে। এরপরে এর থেকে একটু রিয়েল নাম্বার থেকে একটু ছোট, জাস্ট ছোট হচ্ছে আমার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের মধ্যে কারণ ন্যাচারাল নাম্বারও আছে, এরপর হোল নাম্বারও আছে, ইন্টিজার নাম্বারও আছে সবগুলি। তো এইগুলি আমার সেটের মধ্যে মনে রাখতে হয়, এই সিম্বলগুলি মনে রাখতে হয় বলতে এন দিয়ে ন্যাচারাল নাম্বার, ডাব্লিউ দিয়ে হোল নাম্বার, আই দিয়ে ইন্টিজার নাম্বার, এবার কিউ দিয়ে রেশনাল নাম্বার। তো তোমাদের মাথার মধ্যে আবার আসতে পারে কি, রেশনাল নাম্বার এখানে আর দিয়ে রেশনাল, তো রেশনালের জায়গায় এখানে আর ইউজ করলে দিতে পারতাম, বা এখানে রিয়েল নাম্বার তো আর দিয়ে বোঝানো হচ্ছে, বা ইন্টিজার নাম্বারকে আই দিয়ে ডিনোট করেছে। তো এমন যদি তাহলে রেশনাল নাম্বারকে আর দিয়ে ডিনোট করতে পারতাম। এগুলি করা যাবে, কিন্তু আমার স্পেসিফিকলি বলে দিতে হবে যে আমি এ দিয়ে বা বি দিয়ে আমি রেশনাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু স্ট্যান্ডার্ড যে সবাই যেটা ধরে আসছে এটা হচ্ছে কিউ দিয়ে আমার রেশনাল নাম্বার ধরে, বুঝেছ? এবার আমি যদি এটা একটা সার্কুলারভাবে বলি তাহলে তোমাদের এটা মনে রাখতে এবং ফার্দার যখন আমরা সাবসেট, প্রপার সাবসেট পড়বো, এগুলির মধ্যে তোমার মনে রাখতে খুব ইজি হবে, খুবই ইজি হবে। তো আমরা যদি একটা ফার্স্ট যে সার্কেলটা আছে, ফার্স্ট সার্কেলটা দিয়ে যদি আমরা ন্যাচারাল নাম্বার বলি, এবার ন্যাচারাল নাম্বার থেকে জাস্ট একটু বড় হয় কি, এভাবে হোল নাম্বার হয়। এবার হোল নাম্বার থেকে জাস্ট একটু বড় হয় কি, ইন্টিজার নাম্বার। এবার ইন্টিজার নাম্বার থেকে জাস্ট একটু বড় হয় আমার রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার থেকে জাস্ট একটু বড় হয় রিয়েল নাম্বার। তো এখান থেকে আমি বুঝতে পারছি কি সবচেয়ে বড় হচ্ছে আমার রিয়েল নাম্বার। তো সবচেয়ে বড়োর পরে আমার রিয়েল নাম্বারের পরে রেশনাল নাম্বার। এবার ইরেশনাল নাম্বার যেহেতু আমরা এগুলির সঙ্গে একটা রিলেট করতে পারি, এগুলির ইরেশনাল নাম্বার সম্পূর্ণ আলাদা, এই জন্য আমরা কি করছি, ইরেশনাল নাম্বার শুধু রেশনাল নাম্বারের পার্ট। তো ইরেশনাল নাম্বারকে আমরা এভাবে, এটা যদি রেশনাল নাম্বার হয়, এই রেশনাল নাম্বারের বাইরে থাকবে আমার রিয়েল নাম্বার, আলাদা করে ডিনোট করছি। কেন ডিনোট করছি এগুলি পরে বোঝাবো। তো যখন আমরা যদি ভিতর থেকে বাইরের দিকে যাওয়া সম্ভব বলতে এভাবে যাওয়া সম্ভব, ভিতর থেকে বাইরের দিকে যাওয়া সম্ভব বলতে ন্যাচারাল নাম্বার যদি আমি সাবসেট যখন পড়াবো, ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, or whole number is a subset of integer number. Integer number is a subset of rational number. Rational number is a subset of real number. তো এগুলি বলা যায়, কিন্তু এভাবে পসিবল না, বাইরের থেকে ভিতরে যাওয়া পসিবল না। তো এইভাবে যদি মনে রাখো, এখন জাস্ট এটা মনে রাখো, যখন আমি সাবসেট পড়াবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার তার মানে কি আমরা এখানে যতটুকু পর্যন্ত আমরা ক্লাস 9 বা 10 পর্যন্ত পড়েছি, তো আমরা বলতে পারি কি রিয়েল নাম্বারই হচ্ছে সবচেয়ে বড়। এবার যখন তুমি চ্যাপ্টারে এক্সারসাইজ করতে যাবে, তো চ্যাপ্টারে এক্সারসাইজ করতে গিয়ে আরেকটা নাম্বার পাবে যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার হয় কি, কমপ্লেক্স নাম্বার হয় কম্বিনেশন অফ রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের। ইমাজিনারি নাম্বারের তো কম্বিনেশন যেহেতু, তার মানে কি আমি বলতে পারি যে কমপ্লেক্স নাম্বারই হচ্ছে সবচেয়ে বড়। তো এখানে আরেকটা বড় সার্কেল জাস্ট এখন দিয়ে রাখো কি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সি দিয়ে আমি যদি কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করি, বা হ্যাঁ সি দিয়ে এখন ডিনোট করে নাও। তো সি দিয়ে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সি দিয়ে আমি ডিনোট করছি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের মধ্যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, এটা আশা করি মনে থাকবে তোমাদের। এবার
আমি বলেছি কি কোন একটা সেট এভাবে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। কোন একটা সেট এ দিয়ে আমি বুঝিয়েছিলাম কি 1 2 3 4 5 এবার দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে আমি সেটের নেম অফ সেট বা আমি একটা সেটের অ্যালফাবেট দিয়ে জাস্ট আমরা এ দিয়ে বোঝাচ্ছি কি এই পুরো সেটটাকে, বা আমি এখন নেম অফ সেট হিসেবে ধরছি আর কি। আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো অ্যালফাবেট বা কিছু লেখা, এক কথায় সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমার সেটের সিম্বল। তো সিম্বল, এটা হচ্ছে সিম্বল অফ সেট। এবার এগুলি হচ্ছে আমার 1 2 3 4 যা যা আছে এগুলিকে আমার এলিমেন্ট বলি, এলিমেন্ট বা অবজেক্টস বলি। আর এলিমেন্ট বা অবজেক্টগুলোকে আমি কি করি, কমা দিয়ে, এভাবে এই ছোটো ছোটো কমাগুলি দিয়ে আমি আলাদা করে রাখি। এবার আমি যদি এটা কথা লিখি, সাপোজ একটা সেটের এক্সাম্পল দিচ্ছি, আগেরটাই দিয়ে দিই। এই ইকুয়ালস টু দেওয়া আছে সাপোজ 1 2 3 4 5। তো এটা একটা লিখলাম, আবার বি একটা লিখলাম, ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 5। তো এই দুটোর মধ্যে এটাও একটা সেট, এটাও একটা সেট। আমি যদি তোমাদের বলি এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স কী, তো ডিফারেন্স তোমরা বলবে কি, এখানে তো আমার 1 2 3 4 5, এখানেও 5 আছে, আবার এখানে বলেছে কি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো নাম্বার এগুলো সবগুলো, তো এখানে আমার 1 2 3 4 5ই আসবে। তো ইনিশিয়ালি এখানে দেখলে আমার কোনো ডিফারেন্স মনে হয় না, কিন্তু যদি দেখি এখানে আমার যে এলিমেন্টগুলি আছে, এলিমেন্টগুলো আমার এখানে ডিরেক্টলি লিখে দিয়েছি, আর এখানে কি করেছি আমি একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ ফর্মে লিখেছি। তো এটা হচ্ছে সেটের রিপ্রেজেন্টেশন। আমি যদি বলি রিপ্রেজেন্টেশন অফ সেট, তো রিপ্রেজেন্টেশন অফ সেট দুটা মেথড বা ফর্মে লেখা হয়। একটা হচ্ছে রোস্টার ফর্ম বা ট্যাবুলার বা ট্যাবুলেশনও বলে। তো এটাকে ট্যাবুলার বা ট্যাবুলেশন মেথড। আরেকটা হচ্ছে সেট বিল্ডার বা এটাকে প্রপার্টি মেথড বলে। এবার তাহলে এই দুটো যে আছে এই দুটোর মধ্যে কোনটা কি, এখানে এটা রোস্টার নাকি সেট বিল্ডার, বা এটা রোস্টার নাকি সেট বিল্ডার, এটা তো বুঝতে হবে আমার। তো রোস্টার ফর্ম কি, রোস্টার বা টেবুলার ফর্মের মধ্যে আমরা কি ডিরেক্টলি এলিমেন্টগুলি আমরা লিখে দিই, এলিমেন্ট আর গিভেন থাকে। আর এটার মধ্যে একটা প্রপার্টি, দেখো আমার এটা একটা ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার প্রপার্টির মধ্যে কি বলতে পারি, এটা 1 থেকে শুধু 5 পর্যন্ত। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর্মে লেখা থাকে, ল্যাঙ্গুয়েজ ফর্মে লেখা থাকে। এবার তাহলে এটা হচ্ছে আমার রোস্টার ফর্ম, আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, এবার আমার যে এই সেট বিল্ডার, এখানে যে আমি এটা লিখলাম এটাকে এভাবে না লিখে আমার একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। দেখো যেহেতু আমার 1 2 3 4 5 এগুলি সবগুলি এক একটা আমার এলিমেন্ট, তো এলিমেন্টগুলি বা আমি একটা কনস্ট্যান্ট এলিমেন্ট বলতে পারি।
তো কনস্ট্যান্টকে আমরা কি জানি, কোনো একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তো আমি যদি ধরে নিই আমার এক্স একটা ভ্যারিয়েবল, যেটা আমার এগুলো সবগুলো আমার ন্যাচারাল নাম্বার, যেটা আমার ন্যাচারাল নাম্বারকে বিলং করে, ন্যাচারাল নাম্বারকে বিলং করছে। তো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার ন্যাচারাল নাম্বারের মধ্যে তো 1 থেকে আমার যতটুকু পসিবল আমি লিখতে পারবো, কিন্তু সবগুলো তো আমার এখানে লেখা পসিবল না। তো ন্যাচারাল নাম্বার থেকে এখানে ন্যাচারাল নাম্বার তো ঠিক আছে, এখানে কোথা থেকে কোথায় পর্যন্ত, তো আমি লিখতে পারি যে অ্যান্ড এক্স লেস দেন 6। তো লেস দেন 6 যদি লিখি তার মানে কি আমি বুঝতে পারছি কি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো, তো 1 2 3 4 5এই বোঝাবে। তো এটা হচ্ছে আমার সেট বিল্ডার ফর্ম, আর এটা হচ্ছে আমার রোস্টার ফর্ম। তো তাহলে আমি কি বলতে পারি, ইজিলি আমি রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্মে কনভার্ট করতে পারবো। এভাবে থেকে যদি এভাবে ল্যাঙ্গুয়েজ ফর্মে লিখে দিই, তাহলে এটা আমার রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্মে চলে যাবে। তো এটা হচ্ছে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম কি সেট কীভাবে লেখা হয়। এরপরে আমার পরের ভিডিওগুলিতে আমি সেটের টাইপস, এরপরে